তন্ত্রসুন্দরী ক্লিওপেট্রা। লেখনে সঞ্চারী ভট্টাচার্য। পর্ব 9 ও 10। গল্প পাঠে আমি আছি আপনাদের সাথে, মারিয়া। দিয়াসি ওদেরকে উদ্দেশ্য করে বললেন, এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এমনটা মনে করা হয় এখানেই রানী ক্লিওপেট্রাকে সমাধিস্থ করা হয়েছিল। প্রাচীন ইতিহাসের দলিল এমনটাই প্রমাণ করে থাকে। জুলিয়াস সিজার এর সাথে বিবাহের পরবর্তী পর্যায়ে রোমান সাম্রাজ্যে রানী ক্লিওপেট্রাকে যে সমস্ত সমস্যার সম্মুখীন হতে হয়েছিল তার অবস্থান ঘটেছিল সেখানকার কারাগারে। মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে করতে তিনি পরলোক গমন করেছিলেন। তবে পরবর্তী পর্যায়ে মিশরের গুপ্ততান্ত্রিক বর্গীয় মানুষেরা তার শরীর থেকে লুকিয়ে সেখান থেকে নিয়ে এসে নাকি এই পিরামিডের গর্ভেই স্থানান্তরিত করে দিয়েছিলেন। তার মতো এক প্রভাবশালী ব্যক্তিত্বের অস্তিত্ব রয়েছে এই পিরামিডে। এই কারণেই পিরামিডের প্রতিটি দেওয়ালে জড়িয়ে রয়েছে তার তান্ত্রিক সত্তার ছাপ, আর সেই সাথে অঙ্কিত রয়েছে মিশরীয় লিপির কিছু অবর্ণনীয় সত্য। আমরা এখন যে স্থানটিতে দাঁড়িয়ে রয়েছি সেটিকে বায়বীয় ক্ষেত্রের দলিল হিসেবে চিহ্নিত করা হতো। এমনটা মনে করা হতো যে এই ক্ষেত্রের মধ্যে অপর কোনো শক্তি প্রবেশ করতে পারবে না। বাইরে থেকে কোনো শক্তির প্রবেশ একেবারে নিষিদ্ধ ছিল, এমনটি ভেতর থেকেও কোনো শক্তি বাইরে বের হতে পারবে না। যুক্তি ও তর্কের ভিত্তিতে জায়গাগুলির তেমন কোনো গুরুত্ব সাধিত না হলেও প্রতিটি স্তরেই একটি করে অলৌকিক রহস্য মিশে রয়েছে। আপনি এই জমিটির ওপর পা ফেললে আন্দাজ করতে পারবেন। দিয়াসির কথা মতন সুরেশ ও রাজীব এই স্থানটির ওপরে পা দিয়ে আঘাত করতে লাগলেন। বেশ কিছু জায়গার উপরে আঘাত করার পরেই কিছু বিষাক্ত পোকার কিচকিচানির শব্দ কানে এলো। দিয়াসি তাদেরকে হাত দেখিয়ে থামতে বললেন। সাবধান, এরপরে পা দিয়ে স্পর্শ করা যথার্থ হবে না। এক্ষুনি আপনাদের যে শব্দটি কানে এসেছে সেটি কোনো সাধারণ শব্দ নয়। মমিগুলিকে রক্ষা করবার জন্য সিয়াচেন মালভূমির গর্ভে সুসজ্জিত পোকাগুলিকে এখানে নিয়ে আসা হতো। কালো বর্ণের এই পোকাগুলিকে অগ্নি নিক্ষেপ পরেও মারা সম্ভব হয় না। এরা মৃতদেহগুলিকে রক্ষা করে থাকে। এমনকি এরা মানুষের চামড়ার ভিতরে প্রবেশ করতে পারে, রক্তের সাথে মিশে তাদেরকে শেষ করে ফেলতে পারেন। এখানে কোনো কিছুই জীবিত নেই। যা দেখতে পাচ্ছ সবই মৃতের দলিল ছাড়া আর কিছুই নয়। এই স্থান ত্যাগ করা উচিত। দিয়াসির কথা শেষ হতেই তারা ওই স্থান ত্যাগ করে আরও গভীরে এগিয়ে যেতে লাগলেন। এরপরই চোখে পড়ল একটি অন্ধকার কক্ষ। তার সামনে মশালটি তুলে ধরতেই চমকে উঠলেন দিয়াসি। এত চমৎকার হয়ে গেছে আমি ভাবতেও পারছি না সত্যি নাকি মিথ্যা। এমনটাও কি সম্ভব? প্রকৃতির এই আশ্চর্য রহস্যের খনির সমৃদ্ধশালী নগরটি তবে এখানেই অন্ধকারের গর্ভে নিঃশ্বাস নিচ্ছিল। ভাবতেও অবাক লাগে। দিয়াসির কথাগুলি শোনা মাত্রই রাজীব ও সুরেশের মনেও সন্দেহের পোকাটা আরেকটু বেশি করে নড়ে উঠল। তারপরে সুরেশ দিয়াসিকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলেন, এখানে কি রয়েছে? আপনার চোখে মুখে এক আলাদা দীপ্তি খেলে গেছে। আশা করি আপনি এমন কিছু সন্ধান পেয়েছেন, এটি খুবই দুর্লভ। আমি যদি খুব ভুল না হই তাহলে কি? দিয়াসি তাকে উদ্দেশ্য করে বললেন, আপনি যেটা ভাবছেন সেখানে খুব একটা ভুল নেই। আশা করি আপনি ঠিকই ভেবেছেন। প্রতিটি পিরামিডের অন্তর একটি করে গোপন কক্ষ থাকত। 17টি দরজা অতিক্রমের মধ্যে দিয়ে সেই গোপন কক্ষের অন্দরে প্রবেশ করা যেত। আমরা এখন সেখানে এসে উপস্থিত হয়েছি। এখন ভিতরে প্রবেশ করা যাক।
তারা কথা না বাড়িয়ে মশাল হাতে নিয়ে ওই গুহা গর্ভের ভিতরে প্রবেশ করলেন। ভিতরে প্রবেশের পর এই অন্ধকারময় জায়গাটি আলোকিত হয়ে উঠল। খাঁজ কাটা উঠিলেন করা দেওয়ালগুলির প্রতিটি ভাঁজে একটি করে বর্ণচ্ছটাময় চকচকে পাথর লক্ষ্য করা গেল। রাজীব সেগুলিতে হাত দিতে অগ্রসর হওয়া মাত্রই পুনরায় দিয়াসি কাকে উদ্দেশ্য করে বললেন, খবরদার নয়, ওগুলো মৃতদের সম্পত্তি, রানী ক্লিওপেট্রার সম্পত্তি। প্রাচীন মিশরীয়রা এমনটা মনে করতেন যে রানী ক্লিওপেট্রা বিশ্বের শ্রেষ্ঠ সুন্দরী ছিলেন, আর এই সুন্দর তোমার রূপের বৈচিত্র্য ধরে রাখবার জন্য তান্ত্রিক মতে একাধিক বস্তুর নির্মাণ করা হয়েছিল, যেগুলোর সাহায্যে তিনি নিজের সৌন্দর্যকে ধরে রাখতে সক্ষম হয়েছিলেন। সেই প্রতিটি সম্পদ ছিল দুষ্প্রাপ্য, অর্থাৎ যার কোনো মূল্য নির্ধারণ সম্ভব হয় না। রানী ক্লিওপেট্রার যখন রোমে পৌঁছান, তখন তিনি এই জিনিসগুলোকে মিশরের গর্ভেই সঞ্চিত করে রেখে গিয়েছিলেন। মিশরীয়রা এই সম্পর্কটিকে নিজের প্রাণের চেয়েও প্রিয় মনে করেছেন। যখন রোম থেকে তার দেহটিকে নিয়ে এসে এখানে সমাধিস্থ করা হয়, ঠিক সেই সময় তারা এই মূল্যবান বস্তুগুলিতেও তার সমাধির সাথেই সমাধিস্থ করে দিয়েছিলেন। এগুলির সাথে রানী ক্লিওপেট্রার আবেগ ও ভালোবাসা জড়িয়ে রয়েছে, তাই এখানে এমন কিছুই করবেন না যার কারণে প্রাণহানির সম্ভাবনা আরও বেড়ে যায়। দিয়াসির কথা মতন তারা কাজ করলেন। কেউই কোনো বস্তুতে স্পর্শ করলেন না। প্রতিটি বস্তুর সাথেই যে একটা প্রাণঘাতী প্রবাহ জড়িয়ে রয়েছে, তা এই পিরামিড ও প্রবেশের পরেই তারা আন্দাজ করতে পেরেছিলেন। সুরেশ ব্যাগ থেকে ক্যামেরাটি বার করে ওই জায়গাটির ছবি তুলতে লাগলেন। ক্যামেরার আলোর ফ্ল্যাশের সাথে দেওয়ালে জড়ানো জরিপগুলি ধাক্কা খেয়ে আরও অধিক মাত্রায় চকচক করে উঠতে লাগলো। বিষয়টি দেখা মাত্রই দিয়াসি বললেন, ওই যে উঁচু ঢিপিটি দেখছেন, সেটার গর্ভেই একাধিক প্রভাবশালী শক্তি মিশে রয়েছে। তবে ওখানেই রয়েছে রানী ক্লিওপেট্রার সেই মমিটিও। জাদুই ছড়িটি তারই আশেপাশে কোথাও রাখা রয়েছে। এবার সেটিকে খুঁজে দেখতে হবে। তবে আপনাদের পূর্বেও একটা বিষয় সম্পর্কে সাবধান করেছিলাম, আর এখনও করব। এই জায়গাটি হচ্ছে মৃতদের শয়নকক্ষ। এখানে তারা বিশ্রাম নেন, তাই এখানকার কোনো জিনিসকে স্পর্শ করবেন না এবং যথাসম্ভব কম শব্দ করে এগিয়ে যাবেন। নিজেদের মধ্যে যদি কোনো বিষয়কে নিয়ে কথোপকথন চলে, তাহলে সেটির মধ্যেও যথেষ্ট সীমাবদ্ধতা রাখবার চেষ্টা করবেন এবং মৃদু স্বরে কথা বলবেন। কারোর সম্পর্কে কোনো খারাপ বাক্য প্রয়োগ করবেন না, আর সর্বোপরি কাউকে আঘাত করে কথা বলবেন না। দিয়াসির এই কথাগুলিকে মেনে নিয়েই এগোতে থাকলেন তারা। সুরেশ একে একে গোটা জায়গাটির ছবি তুলতে লাগলেন। এরপরে দিয়াসির তাকে উদ্দেশ্য করে বললেন, এই জায়গাটির ইতিহাস সম্পর্কে আপনাদের কিছু কথা বলতে চাই। সেগুলি হয়তো ওই নকশার সূত্র পর্যন্ত পৌঁছতে আপনাদের সহায়তা করবে। প্রাক রাজবংশীয় যুগে নীল নদের অববাহিকায় মিশরীয় সভ্যতার সূচনা হয়েছিল। এই যুগে মিশরীয়রা কৃষিকাজে সেচ ব্যবস্থার বিভিন্ন কৌশল আবিষ্কার করেছিলেন। ধীরে ধীরে এই নগরীতে প্রাণ সঞ্চার ঘটতে থাকে। 3200 খ্রিস্টপূর্বাব্দে প্রতিষ্ঠিত হয় প্রাচীন রাজত্বকাল। রাজা মেনেস উত্তর ও দক্ষিণ মিশরকে এক এক করে একটি বড় সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। প্রাচীন মিশরের সম্রাটদের ফারাও বলা হতো। ফারাও শব্দের অর্থ বড় বাড়ি। সুবিশাল প্রাসাদে বসবাসকারী ফারাওদের মনে করা হতো ঈশ্বরের সন্তান। তারা একই সঙ্গে ধর্মীয় ও রাজনৈতিক ক্ষমতার অধিকারী ছিলেন। মিশরের ফারাও বা সম্রাটের মধ্যে বিখ্যাত রাজাদের মধ্যে যাদের নাম অবিস্মরণীয়, তারা হলেন রাজা
তুথমোস, সম্রাট ইকনাটন এবং প্রথম ও দ্বিতীয় রামেসিস। পরাক্রমশালী তৃতীয় রামেসিস এর মৃত্যুর পর ফারাওদের শাসন দুর্বল হয়ে পড়ে। প্রাচীন মিশরের 20তম রাজা করেন। খ্রিস্টপূর্ব 525 অব্দে পারস্য রাজশক্তি মিশর অধিকার করলে মিশরীয় সভ্যতার অবসান ঘটে। অতঃপর 332 খ্রিস্টপূর্বাব্দে গ্রিক সম্রাট আলেকজান্ডার মিশর অধিকার করেন। তারপর থেকে মিশরে টলেমি রাজবংশ প্রতিষ্ঠিত হয়। টলেমি রাজবংশ দীর্ঘদিন মিশর শাসন করেছিলেন। এই বংশের ইরানী ছিলেন বহু আলোচিত ও জগৎখ্যাত সৌন্দর্যের অধিকারী রানী ক্লিওপেট্রা। তার সৌন্দর্যের প্রতিদ্বন্দ্বী ছিলেন তিনি নিজেই। মিশর প্রদেশের এই রহস্যময় নারী আজও বিস্ময়ের কারণ হয়ে রয়েছেন। তার জীবনের গল্প এখনও ছত্রে ছত্রে রহস্যে মোড়া। মৃত্যু সে তো আরও গভীর রহস্যময়। কোথায় তার সমাধি সেটাও এতদিন অধরাই ছিল। রানী ক্লিওপেট্রা ছিলেন সাধারণ মানুষের কাছে এক ধাঁধার মতো। ইতিহাসের একটি অধ্যায় এক রকমভাবে তুলে ধরেছে তার বর্ণময় জীবনকে। শুধুমাত্র সৌন্দর্য নয়, বুদ্ধিমত্তার ক্ষেত্রেও তিনি ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। তার জন্মের আগে আরও 6 জনকে অপেক্ষায় ছিলেন, কিন্তু ইতিহাসের পাতায় তার মতো জায়গা করে নিতে পারেননি কেউই। ক্লিওপেট্রা নামের অর্থ হলো গ্লোরি অফ দ্য ফাদার। তবে রানী ক্লিওপেট্রা তন্ত্র সাধনা করতেন এবং সেই তন্ত্র সাধনার উপযোগ্য বিষয়বস্তু হিসেবে যে প্রমাণ পাওয়া গেছিল তার ছিল ভূমধ্য সাগরের গভীরে লুকিয়ে থাকা রানী ক্লিওপেট্রার প্রাসাদ। কথিত আছে মিশরীয় রানী ক্লিওপেট্রার সাগরতলে গুপ্ত রাজপ্রাসাদ ছিল। তার মৃত্যুর প্রায় 1000 বছর পর ভূমধ্য সাগরের গভীরে সেই রাজপ্রাসাদটি পাওয়া গিয়েছিল। মাত্র 39 বছরের জীবনে ক্লিওপেট্রা তার সৌন্দর্য, মোহনীয়তা, ক্ষমতা আর প্রচণ্ড উচ্চাভিলাষী জীবনযাপন নিয়ে প্রাচীন মিশরের আলোচিত এক নাম হয়ে উঠেছিলেন। তাকে সর্বকালের সেরা নারী শাসকদের অন্যতম বলেও দাবি করা হয়ে থাকে। সিংহাসন আরোহণের পর রানী ক্লিওপেট্রার বুদ্ধিমত্তা ও সৌন্দর্যের কথা স্থান থেকে স্থানান্তরের ছড়িয়ে পড়েছিল। রোমান থেকে জুলিয়াস সিজার সহ অ্যান্টনি প্রত্যেকেই মিশরের ওপর রোমান সাম্রাজ্যের আধিপত্য প্রতিষ্ঠা করতে এসেছিলেন, কিন্তু তারা প্রত্যেকেই রানী ক্লিওপেট্রার সৌন্দর্যের কাছে হার মানতে মানতে বাধ্য হয়েছিলেন। তাদের প্রত্যেককে নিজের প্রেমের জালে জড়িয়ে রানী ক্লিওপেট্রা মিজোরাম রাজ্যের সমস্ত সুযোগ সুবিধাকে পূর্ণরূপে ভোগ করতে সক্ষম হয়েছিলেন। তিনি প্রকৃতপক্ষে মিশরের রাজ সিংহাসনের একাধিপত্য দাবি করেছিলেন এবং এই একাধিপত্য পাওয়ার জন্য সোজা পথে না গিয়ে তিনি বাঁকা পথ অবলম্বন করেছিলেন। তিনি জুলিয়াস সিজার এবং তার পুত্র সন্তান সিজারিয়ানকে রোমের সিংহাসনে আসীন হতে দেখতে চেয়েছিলেন এবং এই কারণেই তিনি সমস্ত দায়িত্বভার অ্যান্টনির ওপরে অর্পণ করে মিশরে ফিরে আসতে চেয়েছিলেন। তবে কেউই তাকে মিশরে প্রত্যাবর্তন করতে দেননি, উপরন্তু ক্রমেই আটক করে রেখে দিয়েছিলেন। কিন্তু রানী ক্লিওপেট্রা নানান রকম তান্ত্রিক বিদ্যা জানতেন। তিনি গ্রিকের রক্ত বহন করতেন বলে ইংরেজি ভাষাতেও তার বিশেষ দখল ছিল। শুধু ইংরেজি নয়, তিনি আরবি ও হিব্রু ও ব্যাবিলনীয় ভাষার ব্যবহারও শিখেছিলেন। তিনি সেই বিদ্যার্জনের দ্বারা মানুষের মস্তিষ্কের উপর প্রভাব বিস্তার করতে পারতেন এবং অনেকেই এটাই মনে করেন এই কারণেই রোমান সাম্রাজ্যের সর্বোৎকৃষ্ট প্রতিনিধিদের উপরে খুব সহজেই তিনি তার প্রভাব বিস্তার করতে পেরেছিলেন। তার বাড়িতে 100টিরও বেশি বিষধর সর্প সংরক্ষিত ছিল। এছাড়াও তিনি 200টিরও বেশি পুরুষের সাথে সহবাস করেছিলেন। তবে এই সহবাসের পশ্চাতে লুকিয়ে থাকা বিষয়টি শুধুমাত্র নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখা ছিল না, তার সাথে ছিল সাম্রাজ্যের অস্তিত্বকে টিকিয়ে রাখবার এক প্রবল প্রবণতা। রাতের বেলা
বহুবার তাকে বিভিন্ন রকমের মিশরীয় এবং আরবীয় মন্ত্র জপ করতে দেখা যেত। যারা তার রাজপ্রাসাদে রাতের বেলা ঘুরে বেড়াতেন তাদের অনেকেই এই বিষয়টির কথা জানিয়েছিলেন। রানী ক্লিওপেট্রা যাদের সাথে সহবাস করতেন তাদের প্রত্যেকের শরীর থেকে অবর্ণনীয় নির্যাস নিয়ে নিজের শরীরের মধ্যে সংগ্রহ করবার চেষ্টা করতেন এবং সেই কারণেই তিনি নগরীর উপকণ্ঠে এক ঘটোৎপ্রাসাদে তান্ত্রিক ক্রিয়া পরিচালনা করতেন। তিনি প্রতি অমাবস্যায় কৃত এই তান্ত্রিক ক্রিয়ার মাধ্যমে তিনি নিজের শরীরকে এত সুন্দর এবং দীপ্তমান রাখতে পেরেছিলেন ও জীবনের শেষ দিন পর্যন্ত তিনি সুন্দরী হিসাবেই পৃথিবীর বুকে নিজের ক্ষমতাকে ধরে রাখতে পেরেছিলেন। এমনটা মনে করা হয় যে তার সৌন্দর্যের সমস্ত দলিলগুলিকে একটি উল্লেখযোগ্য গ্রন্থের সীমাবদ্ধ করে রেখে দেওয়া হয়েছিল, কিন্তু সেই গ্রন্থটি পরবর্তীকালে আর খুঁজে পাওয়া যায়নি। ক্লিওপেট্রার সব থেকে কাছের সঙ্গী ছিল তার আদরের বিড়াল সিউসি আর তার সেই জাদুই ছড়িটি, যেটিকে তিনি সর্বদা নিজের কাছেই রাখতেন। অনেকেই তাকে এই দুই বস্তু থেকে দূরে করবার চেষ্টা করেছিলেন, কিন্তু তারা প্রত্যেকেই বিষধর সাপের বিষের দ্বারা মারা গিয়েছিলেন। অনেকে বলেন ক্লিওপেট্রা নাকি খাবারের সাথে বিষ মিশিয়ে তাদেরকে মেরে ফেলতেন। আবার অনেকে এমনটাও বলেন রাতের বেলা এক বিশেষ তান্ত্রিক ক্রিয়ার মাধ্যমে তিনি মানুষের হৃদয়ের উপর প্রভাব বিস্তার করতে পারতেন এবং তার দ্বারাই হৃদস্পন্দন স্তব্ধ করে প্রত্যেককে মেরে ফেলেছেন তিনি। এই সব ঘটনাগুলি সত্যি অবর্ণনীয় সত্য হিসাবে আমাদের সামনে উঠে আসে। তবে তার সেই শরীরটিকে রোম থেকে পরবর্তী তান্ত্রিক উপাসকরা মিশরে নিয়ে এসেছিলেন এবং এই স্থানটিকে তার সমাধিক্ষেত্র হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে। তবে পূর্বেই বলেছিলাম ওই ছড়িটির রহস্যময় অতীতের কথা। যদি আপনারা সেটিকে আজকে পেয়েও যান তবে এখান থেকে নিয়ে যাওয়ার কথা ভাববেন না, কারণ আজ সেই বিশেষ দিন যেদিন এই সমগ্র স্থানটি ভূগর্ভস্থ তলিয়ে যাওয়ার কথা উল্লেখিত রয়েছে। প্রাচীনতম গ্রন্থগুলির মধ্যে দিয়ে প্রতি 20 বছর অন্তর মহাবিশ্বের তান্ত্রিক প্রক্রিয়া বিলম্বিত আলোড়নের সৃষ্টি হয় এবং সেই আলোড়নকে নিজের অন্তরে সমাহিত করে রাখার মতো ক্ষমতা একমাত্র রানী ক্লিওপেট্রারই ছিল। তিনি মারা গেলেও তার এই বিতর্কিত ইতিহাস এই পরিসরের মধ্যেই আবদ্ধ হয়ে রয়েছে। কোথাও না কোথাও সেই ছড়িটি পড়ে রয়েছে, অথবা তাকে হয়তো সমাজের পার্শ্বস্থ কোনো স্থানে লুকিয়ে রাখা হয়েছে। আমি সেটিকে খুঁজে বার করার চেষ্টা করছি, আপনারাও করুন। তবে আবারও একবার সাবধান করে দিই, দয়া করে কোনো জিনিসকে স্পর্শ করবেন না। দিয়াসির কথা শেষ হতে না হতেই সুরেশের চোখের সামনে কিছু একটা চকচক করে উঠল। সেটিকে দেখা মাত্রই সেদিকে এগিয়ে গেলেন তিনি। রাজীব তখন দিয়াসির সাথে আলোচনায় ব্যস্ত। সুরেশ কোনো কিছু আন্দাজ করতে না পেরেই সমাধির দিকে এগোতে থাকলেন। একটি কঠিন জিনিসের উপরে পা পড়তেই সমাধির উপরে থাকা ঢাকাটি ধীরে ধীরে সরে যেতে লাগলো। এরপরেই শুরু হলো এক তীব্র আর্তনাদ। গোটা পরিবেশটি ধীরে ধীরে বদলে যেতে শুরু করলো। মনে হলো কেউ যেন অন্ধকারের গর্ভ থেকে হুঙ্কার করতে করতে এগিয়ে আসছেন। মিশরীয় লিপির আদলে দেওয়ালের গাত্রে ফুটে উঠতে থাকলো একটি চিত্র। দিয়াস ও রাজীব অবাক হয়ে সেগুলি দেখতে লাগলেন। তারা হতভম্বের মতো সেদিকে তাকিয়ে রইলেন। সুরেশ সেখান থেকে সরে দাঁড়ালেন। গায়ের জোরে ওই সমাধির উপরে থাকা শক্ত লোহার ঢাকনাটিকে ঢেকে দেওয়ার চেষ্টা করতে লাগলেন, কিন্তু কোনো লাভ হলো না। আর্তনাদের শব্দটি আরও তীব্র থেকে তীব্রতর হয়ে উঠতে লাগলো। আতঙ্কে প্রত্যেকের গলা শুকিয়ে গেল। কি হচ্ছে, কেন হচ্ছে, এই বিষয়টি সম্পর্কে কোনো কিছু ধারণা করবার পূর্বেই দিয়াসি তাদেরকে উদ্দেশ্য করে বললেন, রুশ খাসুন আর হি চুরিস্ত দিয়াসি হাসামে বিনাক চুন হি তসে খামুন। দিয়াসি বিষয়টি বলা মাত্রই জায়গাটির কোলাহল অনেকখানি থেমে গেল।
তিনি সুরেশকে উদ্দেশ্য করে বললেন, আপনাকে আমি বারংবার ওই স্থানটিকে স্পর্শ করতে নিষেধ করেছিলাম। আপনি সেই ভুলটি করেছেন। এই সমাধির মধ্যে রানী ক্লিওপেট্রার আত্মার সাথে সাথে আরও যে সমস্ত কালো শক্তিগুলি ছিল সেগুলি উন্মুক্ত হয়ে গিয়েছে। এখন তারা সশরীরে আমাদের দিকে ধেয়ে আসছে। আমি সামান্য কিছু শব্দের প্রয়োগ ঘটিয়ে তাদের গতিকে রোধ করবার চেষ্টা করেছি, কিন্তু এর স্থায়িত্ব বেশিক্ষণ নেই। তারা আপনার দিকে ধেয়ে আসবে। আপনাকেই তারা নিজেদের শত্রু মনে করেছে। এই অবস্থায় এখান থেকে পালানো এক প্রকার অসম্ভব। এ কি? আপনার হাতে ওটা কি? বিষয়টিকে দেখা মাত্রই তারা চমকে উঠলেন। সুরেশের হাতে ছিল সেই জাদুই ছড়ি। সেটি হাতে নিয়ে তার চোখ চকচক করে উঠেছিল। তার সারা শরীর থেকে এক অপূর্ব দীপ্তি প্রজ্বলিত হচ্ছিল। সেই ছটায় উদ্ভাসিত হয়ে উঠেছিল চতুর্দিক। সুরেশ নিজেকে প্রবল ক্ষমতাশালী অনুভব করতে শুরু করেছিলেন, কিন্তু দিয়াসি তাকে উদ্দেশ্য করে বললেন, এখনই এটিকে ফেলে দিন। পবিত্র টেস্টামেন্টের উপরে ভিত্তি করেই বলছি, এই ছড়ি অভিশপ্ত। আপনি যা জানেন সবটাই ভুল জানেন। মৃতদের সম্পত্তির উপরে কেবল তাদেরই অধিকার বলবৎ থাকে। সাধারণ মানুষ কোনোদিনও সেগুলি স্পর্শ করতে পারেন না, আর স্পর্শ করতে চাইলেও বিশেষ নিয়মনীতি পালন করে সেগুলিকে স্পর্শ করতে হয়। কিন্তু তুমি নিজের ক্ষমতাকে চরিতার্থ করবার জন্য লোভের বশবর্তী হয়ে এতে হাত দিয়ে ফেলেছ। এবার তোমার মৃত্যু নিশ্চিত, সাথে আমারও। দেখো, বাইরে সেই ভয়ঙ্করের ঝড়ের শব্দ শুনতে পাওয়া যাচ্ছে। রাতের প্রহর কাটিয়ে সূর্যের আলো দেখা যাওয়ার পরিমণ্ডল তৈরির মধ্য দিয়েই আবার রাত্রি নিজের প্রহর গোনার কাজ শুরু করছে, অর্থাৎ না দিন না রাত। এমন একটি মুহূর্তে কালজয়ী অপবিত্র শক্তিগুলি নিজের প্রভাব বিস্তার করে থাকে। এক্ষেত্রেও ঠিক তেমনটাই ঘটেছে। এবার সেই মরুপ্রদেশের ঝড় এগিয়ে আসবে, এই জায়গাটির উপরে নিজের প্রভাব বিস্তার করবে। সব কিছু ধূলিসাৎ হয়ে যাবে। এখানে থেকো না। ওই অভিশপ্ত ছড়ি হাত থেকে ফেলে দাও। চলো এখান থেকে। বাঁচতে চাও তো চলো এখান থেকে। দিয়াসির কথা শুনে সুরেশ ভীষণভাবে ঘাবড়ে গেলেন। সেই সময় ধ্বনিত প্রতিধ্বনিত হতে লাগলো এক ভয়ঙ্কর কণ্ঠস্বর। সমাধিক্ষেত্র থেকে কারোর অট্টহাসির শব্দ ভেসে আসতে লাগলো। সেই সাথে চারিদিকে প্রবল ধুলোর ঝড় শুরু হলো। সমাধির ক্ষেত্রের ভিতরের পরিবেশ এভাবে বদলে যেতে পারে তা আগে থেকে কেউ আন্দাজ করতে পারেননি, কিন্তু চোখের সামনে এমন ভয়ঙ্কর ঘটনা ঘটছে দেখে সকলেই বাকরুদ্ধ হয়ে পড়েছিলেন। দিয়াসির বলা কথাগুলো একের পর এক সত্য প্রমাণিত হতে শুরু করেছিল। সেগুলির বাস্তবিক ভিত্তি কোথায় ছিল এই বিষয়টি নিয়ে কেউই আন্দাজ করতে পারছিলেন না, কিন্তু প্রাণ রক্ষার বিষয়টি হয়ে উঠেছিল সব থেকে গুরুত্বপূর্ণ। সুরেশ ও রাজীব দৌড়াতে শুরু করলেন। সুরেশ সমাধিক্ষেত্রের ভিতরে ওই ছড়িটিকে ফেলে দিতেই সমাধিক্ষেত্রটি ধীরে ধীরে পুনরায় বন্ধ হয়ে যেতে লাগলো, কিন্তু সেই সময় ওখানে উপস্থিত সমস্ত কিছুতেই সেটি নিজের দিকে আকর্ষিত করতে শুরু করেছিল। দিয়াসি তাদেরকে উদ্দেশ্য করে বললেন, আপনারা যে কাজটি করেছেন সেটি আরও ভয়াবহ। আপনি ওই ছেলেটিকে সমাধিক্ষেত্রের মধ্যে ফেলে দেওয়ার মধ্যে দিয়ে ওর শক্তিকে আরও অধিক মাত্রায় বৃদ্ধি করে ফেলেছেন। এখন এই অঞ্চলে উপস্থিত সমস্ত কিছুকেই সেটি নিজের গর্ভে নিয়ে যেতে চাইবে। অর্থাৎ হাওয়া এখন উল্টো দিকে বইতে শুরু করেছে। প্রাচীন মিশরীয় তন্ত্রের বেশ কিছু অভিশাপ এর উপর ভিত্তি করে যদি প্রমাণ করা যায়, তাহলে এটি হচ্ছে টেস্টামেন্টের একেবারেই বিপরীত দিক, অর্থাৎ গোলার্ধ সম্পূর্ণ অন্যদিকে ঘুরতে শুরু করবে। এই সময় দিনকে রাত এবং রাতকে দিন করাও সম্ভব। যে সমস্ত কঠিন শক্তিরা এই অঞ্চল জুড়ে নিজের ক্ষমতা বিস্তার করতে চাইবে, তারা একটি নির্দিষ্ট কেন্দ্রবিন্দুর মধ্যে সীমাবদ্ধ হয়ে থেকে যাবে। অর্থাৎ আমরা এখন এই সমাধির মধ্যেই
সমাহিত হয়ে পড়ব। দিয়াসির কথাগুলি সেই সব আত্র ওই স্থানে অবস্থানকারী সমস্ত অস্তিত্বগুলি ও সমাজের দিকে অগ্রসর হতে লাগলো। এই টানকে প্রতিরোধ করার মতো শক্তি তাদের কারোই ছিল না। সমস্ত বস্তুগুলি একের পর এক সমাধিক্ষেত্রের দিকে অচিরেই আকর্ষিত হতে শুরু করেছিল। সেই সাথে ওদের তিনজনের সমস্ত জোর করে কে কাজে লাগিয়ে ও ভূমির সাথে শরীরের ভারসাম্য রক্ষা করতে পারছিলেন না। মনে হচ্ছিল এক তীব্র টান যেন তাদেরকে সমাধিক্ষেত্রের দিকে টেনে নিয়ে যেতে চাইছে। এমতাবস্থায় একটি তীব্র অট্টহাসির শব্দ পুনরায় শুনতে পেলেন তারা সকলে। পিছনে ফিরতে স্তম্ভিত হয়ে গেলেন। সম্মুখে দাঁড়িয়েছিল বিকটাক্ষ একটি মমি। তার হাতে ছিল সেই জাদুর ছড়ি। দেখা মাত্রই চিৎকার করে উঠলেন সকলে। দিয়াসি তাদেরকে উদ্দেশ্য করে বললেন, এ আর কেউ নয়, স্বয়ং ক্লিওপেট্রার আত্মা আপনাদের সামনে আবির্ভূত হয়েছে। আমি আপনাদেরকে পূর্বে যে বিষয়গুলি সম্পর্কে সাবধান করে দিয়েছিলাম, এখন সেটি নিজের চোখের সামনে দেখতে পাচ্ছেন। এবার তিনি ওই ছড়ির সাহায্যে আপনাদের প্রত্যেকের আর তার উপরে নিজের ক্ষমতা বিস্তার করবেন এবং তান্ত্রিক বলে আপনাদের শরীর থেকে নির্যাস নিয়ে নিজের পবিত্রতায় স্বীকৃতি দেবেন। যে কাজ উনি ওনার জীবদ্দশায় সম্পূর্ণ করে যেতে পারেননি, মৃত্যুর পরেও সেই কাজ অব্যাহত রয়েছে। দিয়াসির কথন শেষ হওয়া মাত্রই ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হলো। ধীরে ধীরে সমস্ত বস্তুগুলি আরও তীব্র বেগে ওই ভয়ঙ্কর নারী মূর্তি তার দিকে অগ্রসর হতে শুরু করেছিল। দিয়াসি তাদেরকে উদ্দেশ্য করে বললেন, কয়েকশো বছরের মধ্যে এই ঘটনা ঘটে থাকে, আর আজকে হচ্ছে সেই দিন যেদিন রানী ক্লিওপেট্রা পুনরায় অর্ধচন্দ্রাকৃতিভাবে নিজের সমাধিক্ষেত্রের মধ্যে সমাহিত হয়ে যাবেন। এই সময় 10 দিকের 10 গ্রহ এবং নক্ষত্রগুলি একই গতিপথে আবর্তিত হয়। এই সময় তিনি কারোর না কারোর বলি নিয়ে তবেই সমাহিত হন। আমাকেই আপনাদেরকে সাহায্য করতে হবে, তা না হলে আপনারা এখান থেকে বের হতে পারবেন না। আমি ওনার খাদ্যে পরিণত হব, কিন্তু আমাকে কথা দিন, এই অপবিত্র ক্ষেত্র থেকে আপনারা দুজনেই মুক্ত হয়ে যাবেন। আমি একটি বিশেষ মন্ত্র জপের মধ্য দিয়ে এক অহরহ দরজা খুলে দেব। সেই দরজার ক্ষেত্রটি স্পর্শ করার সাথে সাথে আপনারা পিরামিডের বাইরের দুনিয়ায় গিয়ে উপস্থিত হবেন। এটি একটি জাদুই দরজা, যাকে তন্ত্র শক্তির মধ্য দিয়ে নিজের কক্ষিগত করে রাখা সম্ভব। সময় আপনারা কেউই পিছন ফিরে তাকাবেন না, আর এই জায়গাটি থেকে কোনো জিনিস চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন না। আমি নিজের জীবনের বাজি রেখে আপনাদের প্রাণ রক্ষা করবার চেষ্টা করছি। এতক্ষণ পর্যন্ত আমার শরীরে প্রাণ রয়েছে, ততক্ষণ পর্যন্ত আমি এই লড়াই করে যাব, কিন্তু শেষ পর্যন্ত যা হওয়ার সেটাই হবে। তাই দয়া করে আপনারা আর এখানে অপেক্ষা করে নিজেদের সময় নষ্ট করবেন না। দিয়াসি নিজের কথাগুলো শেষ হতেই সেই পবিত্র মন্ত্র জপ করতে শুরু করে দিলেন এবং সাথে সাথে সামনে আটক হয়ে থাকা দরজা খুলে গেল। বই সমাধিক্ষেত্রের মধ্যস্থলে অবস্থিত দরজাটি খুলে যাওয়ার সাথে সাথে একটি বায়বীয় মণ্ডল সৃষ্টি হলো এবং সেই মণ্ডলের দিকেই তাক করে রাজীব এবং সুরেশ দৌড়াতে শুরু করলেন। কিন্তু প্রবল শক্তিকে ভেদ করে এগিয়ে যাওয়ার কাজ অত্যন্ত কঠিন হয়ে পড়েছিল। দিয়াসির কথা মতো কেউই পিছনের দিকে তাকালেন না, সামনের দিকে অগ্রসর হতে শুরু করলেন। পর ধীরে ধীরে সেই বায়বীয় মণ্ডল অতিক্রম করে বাইরে এসে পড়তেই তারা শান্তির হাওয়া গায়ে মেখে ওই মরুভূমির উপর হয়ে পড়লেন। পিছনের দিকে তাকাতেই দেখলেন বিশাল বড় ক্ষেত্রটি ধীরে ধীরে বালির গর্ভে তলিয়ে যাচ্ছে। ওটা জায়গাটি চোখের নিমিষে নিশ্চিহ্ন হয়ে গেল। রাজীব ও সুরেশ হতভম্বের মতো তাকিয়ে রইলেন। তাদের বলার শক্তি একেবারে লোপ পেয়েছিল। তবে এই ঘটনার পর পৃথিবীর বিভিন্ন প্রান্তে সুরেশের ঘুরে বেড়ানোর তাগিদটা একেবারেই সমাপ্ত হয়ে গিয়েছিল। মিশরীয় সভ্যতার গর্ভে এখনও যে অনেক রহস্যময় অতীত নিজের ডালপালা বিস্তার করে রয়েছে, এই ঘটনাটি ছিল তার প্রমাণ। তারা উভয়ে জীবিত অবস্থায় ফিরে আসছে।
পেরেছিলেন ঠিকই, তবে সকলের জীবনে দিয়াসির মতো রক্ষাকারীর আবির্ভাব ঘটে না। দিয়াসির হৃৎপিণ্ডটাই সুরেশের হৃদয় ধুকপুক করত। মৃত্যুর আগের দিন পর্যন্ত তিনি তেমনটাই বিশ্বাস করেছিলেন।